অরুকেও ভীষণভাবে আগ্রহী দেখালো। তন্ময় চুপ হয়ে আছে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তার গানের গলা খুব ভালো। সেই সুবাদে ক্লাসরুমে তাকে প্রায়শই দাঁড়িয়ে বই রিডিং পড়তে হতো, কিংবা পাঠ্য বইয়ের রচনা বলতে হতো। বন্ধু বান্ধবদের সামনেও কয়েকবার গান গাইতে হয়েছে। গিটার হাতে স্কুল কলেজে গানের প্রোগ্রামগুলোতেও গিয়েছে। তবে বড় হয়ে গান গাওয়াটা পাবলিকলি তার ইতস্তত লাগে, আনিজি একটা ভাব দেয়, তাই সচরাচর অ্যাভয়েড করে। তবে আজ গাওয়া যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা দোলায় সে। তৎক্ষণাৎ শান্ত হয় লিভিং রুম। উদ্দীপনায় ঘেরা সবাই। তন্ময়ের রাশভারী গম্ভীর স্বরে গানের টান পড়লে হুসকি শোনায়, খুবই সফট। আর বৃষ্টির শব্দের সঙ্গে শুনতে আলাদা ভালো লাগা, মাদকতা কাজ করছে। গান শুরু হতেই সাবিহা মুখে হাত চেপে মিটি মিটি হাসতে থাকে। তার মুগ্ধ নজর পাশাপাশি বসা অরু তন্ময়ের পানে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গভীর রাত, বৃষ্টি এখনো প্রখর গতিতে বইছে। ঝপঝপ শব্দ চারিপাশ থেকে। হুটহাট মেঘ ডাকছে শব্দ করে। তন্ময়ের সাথে ঘুমোতে এসেছে দীপ্ত, আকাশ আর অয়ন। তিনজনই ঘুমিয়ে পড়েছে। তন্ময়ও নিদ্রায় ছিল। উঠেছে মাত্রই ওয়াশরুমে যাবে বলে। ওয়াশরুম সেরে বেরোতেই মনে হলো এক গ্লাস পানি খাওয়া দরকার। সে লিভিং রুম পেরিয়ে ডাইনিংয়ে যাবে, সে সময় শব্দ শুনতে পেল। ঝপ ঝপ বৃষ্টির শব্দর সঙ্গে গানের গলা। গানের গলাখানা চিনতে ভুল হলো না। সেই তো এই গান গেল রাতে। তন্ময় এগোই তার মায়ের রুমের দিকে। দরজাটা চাপানো। বারবার বলেছিল দরজা লাগিয়ে ঘুমোতে। দরজাটা হালকা মেলতেই অরুকে দেখা গেল। বারান্দার দরজা মেলে বারান্দায় বসে দুই হাঁটু ভাঁজ করে ফোনের স্পিকার কানে ধরা। সেখানে থেকেই গানটা বাজছে, আমি ভালোবাসি তোমাকে। লাইনটার সঙ্গে অরুও বিড়বিড় করে গাইছে। তন্ময় থমকে দাঁড়িয়ে রইল। পলক পড়ল না দীর্ঘক্ষণ। বুকের ভিতর আর্তনাদ, মস্তিষ্ক অচল আয়তন যেন। কেন এত সীমারেখা রয়েছে? বয়সের ব্যবধান, সম্পর্কের দ্বিধা, কেন এত বিষাক্ত রূপে দাঁড়িয়ে? সে চাইলেও পারছে না জড়িয়ে ধরতে। দীর্ঘ সময় লাগিয়ে ওই মিষ্টি মুখখানা দেখতে। পারছে না জানাতে যে তার মনের মানুষ আছে, আর সে তার চোখের সামনে বসে। চোখের পলকে রমজান মাস চলে গেল। আজ চাঁদ রাত। এই রাতে কত আনন্দ হয় শাহজাহান বাড়িতে। তবে আজ কেমন স্তব্ধতা, নির্জনতায় ঘেরা চারিপাশ। মোস্তফা সাহেব বসে সোফায়, হাতে চায়ের কাপ, দৃষ্টি ফ্লোরে। সকাল থেকেই মন মরা হয়ে আছেন। দুই ভাই সামান্য চেষ্টা করেছে তার মন মেজাজ ফুরফুরে করার, তবে ব্যর্থ। এই দিন সকালে ছেলে মেয়ে মোস্তফা সাহেব গাড়ি ভর্তি শপিং করেন। ভাই ছেলে মিলে একই রকম পাজামা পাঞ্জাবি কিনে আনেন। সেগুলো ঈদের দিন সকালে পরে নামাজে যান। অথচ এবার তিনি তেমন কিছুই করছেন না। চুপচাপ বসে। সন্ধ্যার পরপর এমন সময় বাড়িতে আকাশ ঢুকলো। হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো সোফার মধ্যিখানের কাচের টি টেবিলে রাখলো। হইচই ফেলে সবাইকে ডাকছে। ছুটে এসেছে বাড়ির গুরুজনেরা, বাচ্চারা। আকাশ হেসে বলল, তন্ময় শপিং করেছে সবার জন্য। এই যে আমারটা আমি নিলাম, যার যার নাম লেখা আছে নিয়ে নাও, আমি একটু ট্রায়াল দিয়ে আসি। নিজের ব্যাগটা নিয়ে আকাশ ওপরে উঠে গেল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে। ব্যাগগুলোর দিকে তাকিয়ে তিনি অভিমান হলেন বটে। টাকা পয়সায় নেই, নিজে চলতে পারে না, অথচ শপিং করে পাঠিয়েছে।
মুখে এক বললেও মোস্তফা সাহেবের বিবশ মুখমণ্ডলের চমৎকার পরিবর্তন এলো। তিনি সকলের শেষে নিজের ব্যাগটা নিলেন, সোফায় বসে ধীরে সুস্থে খুললেন। পাজামা পাঞ্জাবি কোটি সহ দিয়েছে ছেলেটা। বাপ চাচাদের একই ডিজাইনার পাজামা পাঞ্জাবি পাঠিয়েছে। দেখা গেল ছেলের কেনা পাজামা পাঞ্জাবি পেয়ে মোস্তফা সাহেবের মন মস্তিষ্ক সচল হলো। তিনি উৎসাহ নিয়ে ভাইদের সহ বাড়ির বাচ্চাদের নিয়ে শপিংয়ে বেরোলেন। বাচ্চারা তো রোজার মাস জুড়েই শপিং করে, তবুও তার থেকে আলাদাভাবে তো তারা প্রাপ্য। আবার ছেলে আর ছেলের মায়ের জন্যেও তো তার ঈদের শপিং পাঠাতে হবে। অনেক কাজ তার। বাড়িতে ঈদের সকালটা অন্য রকম হয়। নামাজ শেষ করে আসতেই তন্ময়ের ওপর আক্রমণ হয় সালামির জন্য। তাই চাঁদ রাতেই টাকার অ্যামাউন্ট খামে ভরে তৈরি রাখতে হয়। এবার বাসা আলাদা, তবে সে জানে সকাল সকাল সব চলে আসবে। তাই শপিং করার পথেই টাকা উঠিয়ে এনেছে সাথে কিছু খাম। রাতেই ফিল আপ করে রাখবে, যাতে সকাল সকাল এরা চাইলেই দিয়ে দেওয়া যায়। চাঁদ উঠেছে ভীষণ দেরি করে। চাঁদ উঠতেই মসজিদে ঈদের শুভেচ্ছা জানান দিচ্ছে। একের পর এক কল আসছে ঈদ মুবারক জানাতে। অরুর একটা মেসেজ এলো রাত 8টায়। দুহাতে মেহেদি পড়ছে এমন একটি ছবি সহ নিচে লেখা ঈদ মুবারক। তন্ময় তখন জবেদা বেগমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এক হাতে মায়ের মেহেদি পরা হাতের ছবি তুলে পাঠিয়ে সেও লিখে ঈদ মুবারক। হাতঘড়িতে রাত 1:30। সময় দৈনন্দিন রাতে চারিপাশ নিস্তব্ধতায় ঘেরা থাকে, তবে আজ ভিন্ন। এতটা রাত হয়েও আজ চারিপাশে হইচই, বাচ্চাদের ছোটাছুটি, হই হুল্লোড়ে প্রকৃতি সতেজ। হুটহাট আতপ বোম আকাশে ছুঁড়ে মারা হচ্ছে। কালারফুল সব রঙের মেলা আসমান জুড়ে। তন্ময় এই ভাড়া বাড়ির ছাদে সচরাচর ওঠে না। শেষ উঠেছিল অরুকে নিয়ে। এরপর আজই চাঁদ রাতের বেলায় আসা। আজ রাতের চাঁদ অসম্ভব সুন্দর হয়ে থাকে, দেখতে আদরে লাগে, আনন্দ লাগে। এই দিনে ছাদে দাঁড়ানো তন্ময়ের পছন্দের কাজ। তাদের বাড়িতে হলে তার পিছু পিছু সবাই থাকতো। সাবিহা, রুবি, অরু, দীপ্ত, আকাশ সব চেয়ার গোলাকার করে পেতে সব রকম নাস্তা দিয়ে ভরিয়ে ফেলতো। খেত সেসব আর আড্ডা দিত। মিউজিক ছেড়ে নিত লাউড স্পিকারে। গরম গরম কফি থেকে এখনো ধোয়া উঠছে। তেতো তেতো একটা ঘ্রাণ নাকে এসে ছুঁয়ে দিচ্ছে। কফিটা তন্ময় তেতো খায়, সুগার আর মিল্ক অতি সামান্য ব্যবহার করে। আর এই তেতো কফি বাড়ির কেউ খেতে পারে না। ওরও তো একবার খেয়ে বমি করতে করতে হয়রান। ওর আবার সুইট টুথ, মিষ্টি ভীষণ পছন্দের। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় অরু আর সে সম্পূর্ণ বিপরীত ধাঁচের মানুষ। কোনো কিছু তাদের কমন নেই। এর জন্যেই হয়তো বলা হয় মানুষ নিজের বিপরীত চরিত্রের মানুষের প্রেমে পড়ে। ফোন বাজছে। বাহাতে সেলফোন বের করে তন্ময়। স্ক্রিনে মাহিনের কল ভেসে এসেছে। কফির মগে চুমুক দিয়ে কল রিসিভ করে। কানে চাপতেই মাহিন চেঁচিয়ে ওঠে, দোস্ত। হ্যাঁ, কোথায় তুই? তোদের বাসার নিচে। তুই বাসায় তো? বিয়ার নিয়ে এসেছি উইথ চিকেন। আন্টি কোথায় একটু দেখ। দরজাটা ধীরে খুলবি, আমি এক দৌড়ে তোর রুমে। আন্টি দেখলে ঝাড়ু মারবে কপালে। মই নিঃশব্দে হাসে, ছাদে আয়। তুই ছাদে দাঁড়া, আসতেছি। বলে তন্ময় উকি মারে নিচে। ওই তো মাহিনের গাড়ি দাঁড়িয়ে। গাড়িটা এভাবে রাস্তায় পার্ক করে এসেছে। ছেলেটা শুধরাবে না। কেউ যদি ডাক নেয় এখন। মিনিট 5-এর মধ্যে দৌড়ে উঠে আসে মাহিন। হাফ প্যান্ট আর টি শার্ট পরেই চলে এসেছে। তন্ময়ের কাঁধে শক্ত করে বাহু রাখে, শব্দ করে বসে, দোস্ত ঈদ মোবারক। ফোনে না বললি একবার? কোথায় লেখা? একবার বলা যাবে, দুইবার না। আচ্ছা, ঈদ মোবারক। আয় আয়। চিকেন ঠান্ডা হলে আর মজা নেই, বিয়ার গরম হলে তেজ নাই। দুজন বেঞ্চে বসলো। তন্ময় ও টাইগার প্রিন্টের হাফ প্যান্ট পরা, বাহুতে কালো শার্ট জড়িয়ে। টি শার্ট সব জবেদা বেগম ধুয়ে দিয়েছেন, তাই আজ শার্ট পরেই থাকতে হচ্ছে। বাড়িতে কমফোর্টনেস মেইন। আর তন্ময় টি শার্টে বেশ
কমফোর্ট ফিল করে। মাহিন চিকেনগুলো বের করেছে। বিয়ার একটা তন্ময়ের হাতে ধরিয়ে দিয়ে আর একটা খুলে চুমুক বসায়। চিকেনের ঘ্রাণে আশপাশ মম করছে। বিয়ার হাতে তন্ময় ধীর গলায় শুধায়। বাকিরা কোথায়? মাহিন ব্যস্ত মুখে একটা চিকেন চিবুতে শুরু করেছে। বলি নাই, বাবার সাথে কথা কাটাকাটি করে চলে এসেছি। তন্ময় পুনরায় পকেটে হাত দেয় ফোন বের করতে। প্রশ্ন করে, বিয়ে নিয়ে তর্ক করছিস? আর বলিস না, তার আমার বিয়ে নিয়ে অনেক মাথা ব্যথা। নিজে বিয়ে শাদী করে যৌবন শেষ করেছে, এখন আমার পেছনে পড়ে। ইতিমধ্যেই তন্ময় গ্রুপ কল করছে। রিয়ান সবার পূর্বে কলে ঢুকলো। থমথমে গলায় বলল, এটা ঈদ না অন্য কিছু রে ভাই, কোনো আনন্দ নাই। তোরা কই? কেউ এসে আমার একটু নিয়ে যা, ভালো লাগতেছে না। মাহিন রসিকতার সুরে বলল, তুই কি লেডি যে গিয়ে আনতে হইব? আইসা পড়। সৈয়দ ও কলে জয়েন করেছে। ও অবাক কণ্ঠে বলে, আমারে ছাড়া তোরা দুজন একসাথে কি করস? প্রেমের সাগরে হাডুডু খেলি, খেলতে চাইলে আয়। খেলবো না মানে? ফোর্থ সিকোয়েন্সে খেলবো। ওপাশে তাড়াহুড়ো পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওরা হয়তো বেরোনোর জন্য তৈরি। রিয়ান চেঁচিয়ে উঠল, আইতাছি দাঁড়া। দাঁড়াইতে পারুম না, বৈশা চিকেন খাই, উইথ বিয়ার অ্যান্ড উইদাউট ইট। এই তন্ময়, ওরে থামা দোস্ত, আমার মাথাটা তো গরম করে ফেলতেছে। আধা ঘন্টার মধ্যে সুহানি বাদে সবাই হাজির। ওরা হয়তো উড়োজাহাজ করে এসেছে। এক একটা বড় শ্বাস ফেলছে সিঁড়ি বেয়ে ওঠায়। লিফটের জন্যেও ওয়েট করেনি। সবাই একত্রে বসে আড্ডায় মশগুল। চাঁদরাতে তাদের হাসাহাসির শব্দে রিনঝিন করছে সম্পূর্ণ ছাদ। রিয়ান হুট করে বলে উঠল, ভাবি রে তো ঈদ মোবারক জানাইলাম না। তন্ময়, একটা কল দে, ওর সাথে কথা বলি। দরকার নেই। তন্ময় তো দিবে না বলে ঠাই হয়ে আছে। কিন্তু এবার থামাথামি নেই রিয়ান মাহিনের। দুজন যখন বারংবার আবদার করছে, সে সময় শান্তশিষ্ট সৈয়দ ও বলল, কল দে না, ওর সাথে মিটও তো এই অবধি কল করালি না। আমাদের কি ইচ্ছে হতে পারে না ওকে দেখার? জানিস তোর মুখ থেকে ওর কিউট কিউট কাহিনী শুনে কত আনন্দ পাই। আমি তো মরে যাবার আগে একবার অন্তত তোদের পাশাপাশি দেখতে চাচ্ছি। মাহিনও সুরে সুরে মেলালো, দোস্ত, মুখে লাগাম রাখুম, কোনো বাজে কথা বলবো না, কল দে না। মাহিনও সুরে সুর মেলালো। ওদের কন্টিনিউস ঘ্যাঙানো শুনে তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পেরে না ওঠে, অবশেষে ফোন বের করে কল লাগায়। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে। অবশ্য আজ ঘুমানোর কথা নয়। ও টই টই করে সম্পূর্ণ বাড়ি ঘুরছে। কল কানেক্টেড হলো মুহূর্তেই। মাহিন ইশারায় লাউড স্পিকারে দিতে বলল। তন্ময় অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে অরুর চিকন মেয়েলি উত্তেজিত গলার স্বর শোনালো, হ্যালো তন্ময় ভাই। ঘুমাসনি? হুম, আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে বড় মাকে মিস করব না? এটাই তো প্রথম ঈদ আমাদের আলাদাভাবে, আপনি মিস করছেন? মাহিন জল চোখে চেয়ে। ওর হাত রিয়ানের হাতে। দুজন দুজনের সাথে লেপ্টে তন্ময়ের দিকে তাকিয়ে, যেন কোনো রোম্যান্টিক সিনেমার রোম্যান্টিক সিন দেখছে। তন্ময় হালকা কেশে বলে, তুই বাদে সবাইকে মিস করছি। অরুর গলার স্বর বেড়ে গেল। কেন আপনি কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত, আপনাকে খুব বিরক্ত করি, তাই বলে মিস করবেন না? বন্ধু বান্ধবদের কার্যকলাপ দেখে তন্ময় থামলো। এদের সামনে কথা বলা যাবে না, তাই কথা ঘুরিয়ে প্রশ্ন করলো, কই তুই? আমি বারান্দায়। আচ্ছা শোন, আমার বন্ধুরা একটু কথা বলবে তোর সাথে, কথা বলবি? চমকানো অরু জবাব দিতে পারল না। এর পূর্বেই মাহিন কেড়ে ফোন নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত গলায় সালাম জানালো। আসসালামু আলাইকুম অরু, তুমি কেমন আছো? থেমে থেমে অপ্রস্তুত অরুর জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জবাব দিল রিয়ান। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক। মাহিনও চেঁচালো। ঈদ মোবারক। এবার হাসির শব্দ শোনালো ওপাশ থেকে। অরু হেসে হেসে বলল, ঈদ মোবারক ভাইয়া।
আরও কিছু বলবে পূর্বেই তন্ময় ফোন কেড়ে নিয়ে কেটে দিল। বুকের ভেতর তার ড্রাম বাজছে। অরু এভাবেই ভীষণ এগিয়ে তার দিকে। যদি কোনো ইঙ্গিত পেয়ে বসে তাহলে এবার মাথায় উঠে নাচবে। আর তার বন্ধু বান্ধবদের মুক্ত পিএইচডি করা কিনা কি বলে ফেলে, রিস্ক নেওয়া যাবে না। সূর্যের সংস্পর্শে নয়ন চোরা যেতেই তন্ময়ের নিদ্রা কাটল। দরজায় টোকা পড়ছে। জবেদা বেগম ডাকছেন। তন্ময় উঠে বসল। দেওয়াল ঘড়ি ৮টায় ঘুরছে। ঈদের নামাজে যাবে বলে তৎক্ষণাৎ উঠে গেল। গোসল নিয়ে বেরোতেই নাকে খাবারের সুবাস ভেসে এলো। জবেদা বেগম কাচের বাটিতে গরুর দুধের গরম সেমাই নিয়ে এসেছেন। আদুরে গলায় বললেন, খেয়ে দেখ তো সব ঠিকঠাক আছে কিনা। তন্ময় ১ চামচ খেয়ে প্রশংসা করল। সব সময়ের মতো সুস্বাদু। হেসে জবেদা বেগম পুনরায় রান্নাঘরে ঢোকেন। তন্ময় রুমে যায় তৈরি হতে। কিছুক্ষণ শপিং ব্যাগটার পানে তাকিয়ে থাকে। মোস্তফা সাহেব পাঠিয়েছেন এটা। তন্ময় গতকাল রাতেই খুলে দেখেছে। সাদা পাজামা পাঞ্জাবির সেট, কালো কোটি দিয়ে। কালো জুতো পাঠিয়ে দিয়েছে। তন্ময় তার বাবার দেওয়া পাজামা পাঞ্জাবি পরল শেষ মুহূর্তে। শরীরে আতর আর চোখে সুরমা দিল। হাতে সাদা মাথা টুপি দিয়ে বেরোলো। জবেদা বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা তন্ময়ের মাথা টেনে কপালে চুমুও খেলেন। বাচ্চাদের আসতে বলিস। আচ্ছা, বলবো। বাবা চাচাদের সাথে সাধারণত তাদের এরিয়ার জনপ্রিয় মসজিদেই নামাজ আদায় করে। আজও সেখানেই রওনা হলো। তার মন বলছে মোস্তফা সাহেব সেখানেই দাঁড়িয়ে হয়তো। হলোও তাই। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব, আকাশ এবং দীপ্ত পাজামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দাঁড়িয়ে। তার দেওয়া কাপড় চোপড় পরেছে সবাই। তন্ময়কে দেখেই দীপ্ত ছুটে এসে লাফিয়ে কোলে চলল। আনোয়ার সাহেব ও হেসে হেসে ডাকলেন। ভাইপোর সাথে কোলাকুলি করলেন। তাদের ঘিরে আছে এলাকার চেনা জানা বেশ কিছু ভদ্রলোক। একসময় বাবার পাশে গিয়ে দাঁড়ালো তন্ময়। ভীষণ গম্ভীর কণ্ঠেই মিনমিনে গলায় বলল, ঈদ মুবারক। পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকলো। মোস্তফা সাহেব হাসলেন। তিনিও ঈদ মোবারক বিড়বিড় করে আওড়ালেন। বেলা 11টায় হাজির হলো শাহজাহান বাড়ির বাচ্চা কাচ্চাদের দলবল। এসেই তন্ময়ের থেকে সালামি নিতে ব্যস্ত। তন্ময় এক এক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে। শেষে অরু এলো। অরু তার দেওয়া গাউন পরেছে। সাদা রঙের প্লেন গাউন, সাথে সাদা জর্জেটের গর্জিয়াস ওড়না, যা এক সাইডে নেওয়া। সেই সাথে সুন্দর করে সেজেছে। চুলগুলো কার্ল করে খোলা রেখেছে। আজ কাজলও পড়েছে ডার্ক করে। পরিপাটি এই অরুকে তন্ময় কয়েকবার দেখলো এবং ইচ্ছে করলো না খামটা তাড়াতাড়ি দিতে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে যেন অরু চোখের সামনে কিছুক্ষণ থাকে। সেই কারণ ধরে প্রশ্ন করে, কি সমস্যা? আমার সালামি। তোর কিসের সালামি? অরু চোখ বড় বড় করে ফেললো। আমার খাম কোথায়? তন্ময় উঠে দাঁড়ালো। আয়নার সামনে চুল ঠিক করা ভঙ্গিতে বলল, নেই। দিন আমার খাম তাড়াতাড়ি। তন্ময় কিছুক্ষণ ভাবলো। সালাম করেছিস যে সালামি দিব? এই কথা এক্ষুনি করছি। অরু সুন্দরভাবে সোজা সাপটা হয়ে দাঁড়ালো। ভদ্র শালীন ভঙ্গিমায় বলল, আসসালামু আলাইকুম তন্ময় ভাইয়া, দিন এবার। তন্ময় অগোচরে হাসলো। গম্ভীর হওয়ার নাটক করে বলল, হয়নি। এক কাজ কর, 1 প্লেট বিরিয়ানি নিয়ে আয়, তারপর দেখি। অরু নাক ফোলালো। অভিমানী গলায় বলল, লাগবে না সালামি। হনহরিয়ে চলে যেতে নিচ্ছিল তন্ময় দ্রুত হাত টেনে ধরল। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। অরু হেসে উঠল। সালামির খাম পেয়ে খুশিতে সে আসমানের সপ্তমে। নিচে ঘুরে ফিরে ড্রেস দেখিয়ে শুধায়, কেমন লাগছে? তন্ময় শুধু তাকিয়ে রইল। কিছু বলছে না দেখে অরু কতক্ষণ লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। তারপর হুট করে ছুটে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, আসমানের চাঁদের থেকেও সুন্দর।
নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখা তন্ময় আজ একটু ব্যাকুল বটে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা তার মিটছেই না। কতবার ঘুরে ফিরে অরুকে দেখলো তার হিসেব নেই। অরুও আজ বড্ড বিরক্ত করছে। চুপটি করে এক জায়গায় এক দণ্ড বসছে না। পুরো ফ্ল্যাট জুড়ে ওর বিচরণ। একটু তার সামনে বসলে কি সমস্যা? বসুক চুপটি করে। তন্ময় লুকিয়ে অগোচরে দেখবে। এখন কি দেখাও মানা? লিভিং রুমের সোফায় এমন টেবিল ল্যাম্পের মতো সে বসে কার জন্যে? অরুর জন্যেই তো। না হলে তন্ময় নিজের রুমে থাকতো। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে নিতেই আর চোখে খেয়াল করলো প্লেট হাতে অরু ছুটে আসছে। ওপাশটা দিয়ে না গিয়ে ঠিক তার সামনে দিয়ে যাবে। এবার তন্ময় অজান্তেই এক অদ্ভুত কাজ করে বসলো। ডান পাখানা হঠাৎ মেলে দিল। অরু ছুটতে গিয়ে তার পায়ের সঙ্গে হোঁচট খেলো। গিয়ে পড়ল তন্ময়ের ওপর। হঠাৎ গভীর সংস্পর্শে এসে তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। ওতপ্রোতভাবে জড়িয়ে আবিষ্কার করলো মস্তিষ্ক থমকে আছে। হাত জোড়া দ্রুত বেগে অরুকে সামলাতে গিয়ে পড়েছে অরুর কোমরে। এমনটা মোটেও প্রত্যাশা করেনি। বুঝতেই পারেনি অরু এভাবে তার উপর পড়বে। এই বিষয়টা মস্তিষ্কে ছিল না। লজ্জাজনক এক অবস্থায় পড়ে অরুও হতভম্ব। হাঁসফাঁস মাথা তুলে তাকাতেই তন্ময়ের ছন্ন ছাড়া উদ্গ্রীব দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। সেভাবেই দ্রুত উঠতে নিয়ে আর একবার পড়ল। তৎক্ষণাৎ করুণ গলায় বারংবার সরি বলে চলল। অরু হন্তদন্ত ভঙ্গিতে উঠে আসলো। এক দৌড়ে চলে গেল। রেখে গেল তাজ্জব তন্ময়কে একা। তন্ময় দীর্ঘক্ষণ সেভাবেই বসে। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ও চলাচল হতে বিরত ছিল। মস্তিষ্ক সচল হতেই দীর্ঘশ্বাস নিয়ে ফেলল। গলাটা শুকিয়ে গেল। পানি খাওয়া দরকার। ভেতরটা এমন শব্দ করছে কেন? মনে হচ্ছে তার এই দ্রুত বেগে চলা হার্টবিট পুরো এলাকা শুনতে পাবে। চোখ জোড়া বন্ধ করতেই ওই নরম শরীরের সংস্পর্শের দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। চটজলদি উঠে নিজের রুমে চলে এলো। সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। দম বন্ধ হয়ে আসছিল। প্রকৃতির বাতাস দীর্ঘক্ষণ উপভোগ করেই শান্ত হলো। তারপর নিজের পায়ের দিক নজর দিল। ইচ্ছে করছে পাটা ভেঙে ফেলতে। তখন কেন এমন বিশ্রী কাজটা করলো? অরু নিশ্চয়ই ভয় পেয়েছে। হাইপার না হয়ে পড়ে মেয়েটা। অরুর কথা ভেবে তন্ময় সিদ্ধান্ত নিল ঘুরতে বেরোবে সবাইকে নিয়ে। মাইন্ড ফ্রেশ হবে। এভাবেও ওরা ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্যে মরিয়া হয়ে থাকে। সেই সকাল থেকে ঘ্যান ঘ্যান করছিল বেরোবার জন্য। সাবিহা জবেদা বেগমের রুম থেকে বেরিয়ে এলো তন্ময়ের রুমে। করুণ গলায় শুধালো, বিকেল হতে চললো, নিয়ে যাবে না? নিচে গাড়িও পাঠিয়েছে বাবা, চলো না ভাইয়া। 5 মিনিটের মধ্যে সবাই নিচে নাম, আসতেছি। সাবিহার চোখ মুখ উজ্জ্বল হলো। রুবি, অরু, দীপ্ত ওদের ডাকতে ডাকতে ছুটে বেরিয়েছে। তন্ময় ততক্ষণে পাজামা পাঞ্জাবি পরিবর্তন করে ফেলেছে। এবার কালো পাঞ্জাবি পরেছে সাদা পাজামার সাথে। সিলভার রঙের বড় হাত ঘড়িটা পরেছে। সেট করা চুলে আর একবার ব্রাশ ছোয়ালো। পারফিউম শরীরে স্প্রে করছে। ও সময় দীপ্ত এলো দ্রুত পায়ে। ছোটখাটো স্বাস্থ্যবান দীপ্ত ঝাঁকড়া চুলগুলো দুলিয়ে বলল, ভাইয়া আমার চুলগুলো সেট করে দাও প্লিজ। তন্ময় হেয়ার স্প্রে হাতে নিল। দীপ্তর চুলে মেরে চুলগুলো আছড়ে পরিপাটি করে দিল। দীপ্ত সরল সুন্দর হেসে আরেকটি আবদার করলো, পারফিউম প্লিজ। তন্ময় পারফিউম ওর শরীরে স্প্রে করে দিল। নিজেকে শুকতে শুকতে দীপ্ত ছটফট করতে বলতে লাগলো, এই পারফিউমটা খুব ফেভারিট, শুধু আমার না, ওরও আপুরও। তন্ময় অবাক হলো বটে। ভীষণ আগ্রহ নিয়ে শুধালো, তুই কিভাবে জানলি? জানবো না? আমি যখনই এই পারফিউম দেই আপু রাগ হয়। রাগী গলায় বলে দিতে না, এটা শুধু তন্ময় ভাইয়ার পারফিউম, শুধু সেই দিবে এসব বলে। আবার লুকিয়ে এই পারফিউমের ঘ্রাণও ও শুনে। তন্ময় হেসে কথা ঘুরিয়ে ফেলল, যা দেখ সবার হয়েছে কি না। আচ্ছা। মানিব্যাগ, সেলফোন পাঞ্জাবির পকেটে ভরে বেরিয়ে গেল। কেউ নেই লিভিং রুমে। সবগুলো জবেদা বেগমের রুমে হইচই করছে। তন্ময় তাদের নিচে নামতে বলে বেরিয়ে আসে। লিফটে নামছে দেখে দ্রুত নাম্বার টিপে
গ্রাউন্ড ফ্লোর। তাদের ফ্লোরে থামতেই দরজা খোলে। ভেতরে একজন উপস্থিত, তন্ময় তেমন খেয়াল করেনি। ভেতরে ঢোকে, দরজা লাগবে ও সময় ছুটে আসতে দেখে দীপ্তকে, তাই পা বাড়িয়ে লিফট আটকায়। দীপ্ত হেসে হেসে ঢুকে তন্ময়ের পাশে দাঁড়ায়, দুহাতে বড় ভাইয়ের হাত ধরে রাখে, কই মাছের মতো নাচতে নাচতে শুধায়, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? কোথায় যেতে চাচ্ছে আমাদের দীপ্ত? আই লাইক টু ওয়াচ সি। সি? একদিনের মধ্যে সি দেখে ফেরা তো হবে না। আজ অন্য কোথাও যাই, পরের বার সমুদ্রের ট্রিপে যাব। ওকে ওকে, তাহলে অন্য কোথাও কই যাচ্ছি? আশেপাশে। দীপ্ত পেছনে দাঁড়ানো সুন্দর মেয়েটিকে খেয়াল করলো, ভদ্রতার খাতিরে হাসলো সে, ছোট গলায় বলল, হ্যালো আপু। মেয়েটি খুশিই হলো, চোখ মুখ উজ্জ্বল, নিচু হয়ে দীপ্তর নাকে টোকা দিল। হ্যালো সুইটার্ট, কি নাম তোমার? দীপ্ত। আপনার আপু? ভীষণ সুন্দর নাম তোমার দীপ্ত। আমার নাম রেবেকা। নাইস টু মিট ইউ। মিটু রেবেকা আপু। রেবেকা মুগ্ধ হয়, বড় ভাইয়ের মতো ছোট ভাইও মুগ্ধকর। রেবেকা আর একবার লম্বাটে তন্ময়ের দিক তাকায়। লিফট থামতেই বেরোয় তিনজন। দীপ্ত এখনো এটা সেটা নিয়ে কথাবার্তা বলছে রেবেকার সঙ্গে। তন্ময় বাম হাতে হাত ধরে দীপ্তর, গাড়ির সামনে এসে পাঞ্জাবির পকেটে হাত ঢোকালো। সাবিহা চাবি দিয়ে গিয়েছিল, কিন্তু সে আনতে ভুলে গিয়েছে। দীপ্ত খেয়াল করে বলল, ভাইয়া আমি চলে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। দীপ্ত যেতেই তন্ময় খেয়াল করলো মেয়েটা এখনো দাঁড়িয়ে। অপ্রস্তুত রেবেকা বলল, হ্যালো। তন্ময় ভদ্রতা সূচক মাথা দোলায়। সে সময় তার সেলফোন বেজে ওঠে। তন্ময় দেখে ইব্রাহিমের কল। এক্সকিউজ মি বলে অদূরে এসে কল রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধু বান্ধব বেরোনোর প্ল্যান করছে। তন্ময় জানালো সে রাতে ফ্রি, এখন বেরুচ্ছে। সে হিসেব ধরেই ইব্রাহিম বলল, তাহলে 12টার পর লং ড্রাইভে বের হব, আমি জানাচ্ছি বাকিদের। আচ্ছা। আচ্ছা শোন, তোর ছুটি কয়দিন? 9 দিন। একটা ট্যুরে দিলে কেমন হয়? মা বাসায় একা? ভুলে গেছি। আচ্ছা রাখি। দীপ্ত চলে এসেছে, চাবি তন্ময়ের হাতে দিল। পিছনে সাবিহা অরু রুবিও হাজির। রেবেকা তখন নিজের গাড়ির সামনে ঢুকবে ও সময় সাবিহাকে দেখে হাসলো। তারা সেম ব্যাচের ছিল, ভালো খাতির আছে টুকটাক। সেই সুবাদে আলাপ করতে বসলো। তন্ময়ের ডাকে সাবিহা বলল, পরে আলাপ হবে, এখন আসি। আচ্ছা। 300 ফিটে একটি প্রাকৃতিক খোলামেলা রেস্তোরাঁ খোলা হয়েছে কয়েক মাস হলো। দারুণ আকর্ষণীয়ভাবে সাজানো সম্পূর্ণ রেস্তোরাঁটি। রাতের সময়টাই বেশি আরামদায়ক অনুভূতি হয়। খোলা আসমানের নিচে ধ্যান মেরে বসে থাকা যায়। শীতল বাতাসে অন্তর ঠান্ডা হতে থাকে। রাতের বেলায় চাঁদের আকাশটাও ওখানে অমায়িক দেখায়। বাতাসে তোলা হরেক রকম গাছের পাতাগুলো দেখতেও অন্য রকম লাগে। বান্ধবীদের সাথে সাবিহা সেখানে গিয়েছিল 2 বার। খুব করে মনে ধরেছে তার এই রেস্তোরাঁ, তাই আজও ভাইয়ের কাছে সেখানেই যাওয়ার আবদার ধরল। বোনের আবদার পূরণ করতে তন্ময় সেদিকেই গাড়ি টানা টেনে চলল। মাঝ রাস্তায় অবশ্য একবার গাড়ি থামিয়েছে, বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে হচ্ছে বলে। ওদের জন্য স্ন্যাক্স কিনে দিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করে। গাড়ি জুড়ে চিবিয়ে খাওয়ার কচমচ শব্দ শোনা যাচ্ছে। জানালার কাচ দুপাশে খোলা, তাই এসি অফ। দিগন্ত বিকেলের সুন্দরতম আসমান গাড়ির সঙ্গে ছুটছে যেন। আরামদায়ক বাতাস ধেয়ে আসছে। অরু কাছ নামানো জায়গাটুকুতে ডান হাত ফেলে সেথায় থুতনি চেপে এক মনে বাহিরে তাকিয়ে 2 পায়ের জুতো জোড়া খুলে সিটের ওপর গুটিসুটি মেরে বসেছে সে। এভাবেই সচরাচর বসে, তার দীঘল কালো চুল উঠছে। তন্ময় সেই দৃশ্যই অগোচরে দেখছে। চোখে কালো সানগ্লাস, তাই ধরা পড়ার একদম চান্স নেই। ড্রাইভিং এর ঠিক ওপরে থাকা ছোট আয়নাখানা অরুর দিকেই তাক করা। অরু যখন এদিকে এসে বসেছে তখনই ঘুরিয়ে নিয়েছে সে। এ সময় খেয়াল করলো অরু হাত বাইরে বের করেছে। একটা গাড়ি ক্রস করে গেলে কি হতে পারে ধারণা আছে নাদান মেয়েটার। কপাল কুঁচকে আসলো তন্ময়ের। ধমকানো গলায় চিন্তিত সুরে বলল, হাত ভেতরে নে।
অরু ছটপট হাত গুটিয়ে নিল, যেন এই ধমক শোনার আশায় সে ছিল। তন্ময়ের ইদানিং সন্দেহ হয় মেয়েটা বারংবার একই কাজ ইচ্ছে করে করে নাকি, না হলে একই কাজের জন্যে বারবার তাকে ধমকাতে কেন হবে? সে তো ধমকাতে চায় না, তাকে জোরপূর্বক বাধ্য করে। রাস্তায় জ্যাম আছে ভালোই, সঙ্গে মানুষের উৎপত্তি, গিজগিজ করছে লাখো মানুষের ভিড়ে। সেসব ঠেলে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা প্রায়। গাড়ি পার্কিংয়ের দারুণ সুযোগ রয়েছে। তন্ময় গাড়ি পার্ক করলো এক সাইড করে। সাবিহা ইতিমধ্যেই বেরিয়েছে। বড্ড খুশি সে। ভাই বোনদের ভেতরটা দেখানোর জন্য এক প্রকার অস্থির। অরুর বেরোতে সময় লাগলো। জুতো জোড়া পরলো, তারপর বেরোতে ধরলো। গাউন গিয়ে আটকালো দরজার সঙ্গে। নিচু হয়ে না ছুটিয়ে ও বোকার মতো টানছে। তন্ময় সেই দৃশ্য কিছুক্ষণ দেখে এগিয়ে আসলো চাবি হাতে। চাবিটা পকেটে ভরে গম্ভীর স্বরে বলে, ওদিকে সরে দাঁড়া।